এরা সবাই তৃণমূলের সাথে প্রতিযোগিতা করে কে বেশি মুসলমানদের তৈলমর্দন করতে পারে, কে বেশি মুসলমান ভোট টানবার জন্য চেষ্টা করতে পারে। গোষ্ঠীদ্বন্দ্ব সব দলেই আছে, গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে নেই। তৃণমূলে সবাই সবাইকে মারামারি করে। যে কোনো দিন খবরের কাগজ খুললেই শোনা যায় যে দুটো লোক মরেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে। গোষ্ঠীদ্বন্দ্ব বড় কথা নয়, যে শক্ত সভাপতি থাকলে পরে এবং সংগঠন থাকলে পরে তারা গোষ্ঠীদ্বন্দ্বের ব্যবস্থা করতে পারে। এ তো মিনি পাকিস্তান, কি আনন্দ! এ তো মিনি পাকিস্তান। মানে এটা বলে মুসলমানদের অপমান করা হলো, কারণ ওই এতে বলা হলো যে মুসলমানরা যারা আছে, ভারতীয় মুসলমানরা, তারা সবাই পাকিস্তানের সমর্থক। এটা জেলের গাড়িতে উঠতে উঠতে বলেছিল যে সারদার যত টাকা চুরি গেছে সমস্ত টাকা মমতার বাড়িতে আছে। প্রথমত দাদা, আপনাকে বাংলা হ্যান্ডে আমি স্বাগত জানাচ্ছি। নমস্কার। প্রথম যে প্রশ্নের দিকে যাচ্ছি, বেশ কয়েকদিন আগে আপনি একটা মন্তব্য করেছেন, বঙ্গ বিজেপিতে পার্ট টাইম সভাপতি রয়েছে এবং যার জন্যই বঙ্গ বিজেপির এই অবস্থা। কি মন্তব্য, আপনার এই মন্তব্যের মধ্য দিয়ে আপনি কি ঠিক বোঝাতে চেয়েছেন? এটা তো বুঝতে কোনো কষ্ট হওয়া উচিত নয়। প্রথম কথা হচ্ছে যে পার্ট টাইম সভাপতি থাকা এটা একমাত্র কারণ নয়। বঙ্গ বিজেপি যে ভালোভাবে গা ঝেড়ে উঠতে পারছে না সেটার অন্য অনেক কারণ আছে, কিন্তু এটা একটা খুব বড় কারণ, অন্যতম কারণ। এখন পশ্চিমবঙ্গের মতন একটা উপদ্রুত রাজ্যে, একটা ইসলামী রাষ্ট্রের পার্শ্ববর্তী একটা রাজ্যে, যেখানে চারিদিক দিয়ে অনুপ্রবেশকারী, মুসলিম অনুপ্রবেশকারী থেকে আরম্ভ করে এর চরেরা, আনসারুল্লাহ বাংলা টিমের চরেরা, হিজবুত তাহরির, হেফাজতে ইসলাম, এই সমস্ত আতঙ্কবাদী সংগঠনের চরেরা, গুপ্তচরেরা, তারা আক্রমণ করছে। সেখানে মানুষ তাকিয়ে থাকে একমাত্র বিজেপির দিকে, কারণ অন্য যত দল আছে, যেমন সিপিএম এবং কংগ্রেস, এরা সবাই তৃণমূলের সাথে প্রতিযোগিতা করে কে বেশি মুসলমানদের তৈলমর্দন করতে পারে, কে বেশি মুসলমান ভোট টানবার জন্য চেষ্টা করতে পারে। একমাত্র বিজেপি সেটা করে না। কিন্তু বিজেপির এই কাজটা করতে হলে তাদেরকে তো একটা সাংগঠনিক পূর্ণতা দিতে হবে। এই রকম একটা রাজ্যে একটা পার্ট টাইম প্রেসিডেন্ট ভাবা যায়, কিন্তু তাই হচ্ছে। কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। এবং আমি বহুকাল ধরে বলছি, মানে 1 মাসের ওপর ধরে বলছি যে এখন একজন পূর্ণ সময়ের সভাপতি দরকার। এবং আমার মতে, সেটার সাথে সকলে একমত না হতে পারেন, যে আমার মতে একমাত্র যোগ্য লোক হচ্ছেন শুভেন্দু অধিকারী। তো কারুকে একটা করুন, কিন্তু একটা অর্ধ সময়ের প্রেসিডেন্ট নিয়ে চালাবেন, এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার। এটা তো আমার মনে হয় না কোনো দ্বিমত আছে যে এইভাবে একটা বিজেপির মতন একটা দল চলতে পারে না। বঙ্গ বিজেপির নির্বাচনের খাতায় এইরকম যে ফলাফল, সেই ফলাফলের জন্য কোনটি ঠিক দায়ী? বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নাকি অন্তরের যে দুর্বলতা রয়েছে? গোষ্ঠীদ্বন্দ্ব সব দলেই আছে। গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে নেই। তৃণমূলে সবাই সবাইকে মারামারি করে। যে কোনো দিন খবরের কাগজ খুললেই শোনা যায় যে দুটো লোক মরেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে। এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মূল কারণ হচ্ছে যে তাদের ওই কাটমানির বকরা নিয়ে ঝগড়া। তো এগুলো হয়েই থাকে। সিপিএমের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বটা সবচেয়ে চাপা থাকে। কংগ্রেসের তো বলাই বাহুল্য, তাদের যে কী ধরনের তারা পার্টি চালায় তাই জানে, সেই জন্য কংগ্রেসের যে অবস্থা হয়েছে। তো গোষ্ঠীদ্বন্দ্ব বড় কথা নয়, যে শক্ত সভাপতি থাকলে পরে এবং সংগঠন থাকলে পরে তারা গোষ্ঠীদ্বন্দ্বের ব্যবস্থা করতে পারে। সেটার মধ্যে কিছু আশ্চর্যের কিছু নয়। কিন্তু একজন পূর্ণ সময়ের সভাপতি থাকতে হবে এবং তার পেছনে কেন্দ্র থেকে 100% সমর্থন থাকতে হবে। এটা যদি না হয় তাহলে সর্বনাশ অবশ্যম্ভাবী। স্যার, আপনি সোশ্যাল মিডিয়াতে বেশ খুব আপনি অ্যাক্টিভ রয়েছেন এবং আপনার যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে আপনার পোস্টগুলিকে একবারে তার কমেন্ট সেকশনে আমরা যদি দেখি, তাহলে সংখ্যালঘুরা রীতিমতো আপনাকে আক্রমণও করে। সংখ্যালঘুদের নিয়ে আপনার কি আপত্তি রয়েছে? পর্দা নিয়ে আপনার আপত্তি রয়েছে, বোরখা নিয়ে আপত্তি রয়েছে। পর্দা নিয়ে আপত্তি রয়েছে, কারণ সেটা একটা অমানবিক প্রথা। পর্দা বোরখা একই জিনিস। এটা অমানবিক প্রথা। কোনো পুরুষ ভাদ্র মাসের গরমে
ওই রকম একটা কালো জোব্বা মাথায় চড়িয়ে, বা জোব্বা না তাঁবু বলাই ভালো আর কি, একটা চলমান তাঁবু মাথায় চড়িয়ে 3 দিন ধরে ঘুরে বেড়াতো, কীরকম লাগে দেখি। এটা তো মানবতা বিরোধী। একটা মানুষকে পায়ে বেড়ি বেড়ে, আন্দামানে যেমনি আগে ছিল ডান্ডা বেড়ি, সেই ডান্ডা বেড়ি বেঁধে একটা মানুষকে চলতে বলা হচ্ছে। এই কথাটা আমি প্রথম করেছিলাম যখন একটা ছবিতে দেখেছিলাম যে একজন পুরুষ, সে তার বেশ সুপুরুষ দাড়িওয়ালা আছে, সে ফুচকা খাচ্ছে, আর তার পাশে তার স্ত্রী, তার মানে সে একবারে পা থেকে মাথা পর্যন্ত এতে ঢাকা, এবং পা থেকে মাথা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা, এবং সে মুখটা খুলে খেতে পর্যন্ত পাচ্ছে না। তার চোখটা খালি দেখা যাচ্ছে, তার মুখটা খুলে খেতে পর্যন্ত পাচ্ছে না। মুখের সামনে একটা ফ্ল্যাপ মতন আছে, সেইটাকে উঠিয়ে তার ভেতর দিয়ে এরকম 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 করে এরকম করে তাকে খেতে হচ্ছে। এগুলো কি মানুষ হয়ে জন্ম নেবার মাসুল দিতে হচ্ছে? তাকে মেয়ে হয়ে জন্ম দেবার মাসুল দিতে হচ্ছে? এ তো একটা ভয়াবহ জিনিস, মানবতা বিরোধী। আবার বলছি মানবতা বিরোধী। আজ থেকে 100 বছর আগে কট্টর ইসলামী দেশ তুরস্কে কামাল আতাতুর্ক এটা তুলে দিয়েছিলেন, আমরা এখনো তুলতে পারলাম না। দাদা, একেবারে ধর্মতলার চৌরাস্তার মোড়ে 2টি ধর্ণা মঞ্চের অবস্থান রয়েছে, একটি ডাক্তারদের, এবং আমরা দেখেছি যে গতকাল রাত থেকে SLST যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যাদের চাকরি চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, তারা বসেছেন। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে একেবারে 2024-এর শেষের সপ্তাহ থেকে এই যে আন্দোলন মুখর যে পরিস্থিতি, ধর্মতলায় জোড়া ধর্ণা, সেটি 2026-এর বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন? 2026-এর বিধানসভা নির্বাচনের লড়াই হবে তৃণমূল আর বিজেপির মধ্যে। আগেই আমি তোমাকে বলেছি, আজকেই বলেছি, যে বিজেপি যদি গা ঝেড়ে উঠে দাঁড়াতে না পারে, তারা যদি নিজেদের ঘর ঠিক না করতে পারে, তাদের যদি কমসে কম একজন পূর্ণ সময়ের সভাপতি না থাকে, তাহলে তারা কি করে গা ঝেড়ে উঠে দাঁড়াবে? অতএব তারা আবার তৃণমূল জিতে যাবে, যাই হোক না কেন। চুরি করে একেবারে রাজ্য ফাঁক করে দিল, দুর্নীতির একেবারে শেষ নেই কোনো, প্রতিটি লোক দুর্নীতিগ্রস্ত। জ্যোতিপ্রিয় মল্লিক যে কি করেছে, কত হাজার কোটি টাকা বিদেশে চালান করেছে, সব খবর আস্তে আস্তে বেরোচ্ছে। কিন্তু তা সত্ত্বেও তৃণমূল জিতে যাবে, কারণ তাদের বিরুদ্ধে যদি লড়াই না দেওয়া হয়, তাহলে এটা অবশ্যম্ভাবী। দাদা, বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে উত্তাপ পরিস্থিতি রয়েছে, তার আজ যেমন আমাদের পশ্চিমবঙ্গে পড়ছে, তেমনই যে বর্ডার লাগোয়া যে জেলাগুলি রয়েছে, মালদা, মুর্শিদাবাদ, ক্যানিং, সেখান থেকে একাধিক জঙ্গিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, যাদের যোগ রয়েছে বাংলাদেশের সাথে, যাদের যোগ রয়েছে কাশ্মীরের সাথে। তারপরেও ফিরহাদ হাকিম, যিনি কলকাতার মেয়র, তিনি বলছেন বাংলায় জঙ্গি নেই। ফিরহাদ হাকিম শুধু মিথ্যেবাদী তো বটেই, যে কথাটা বলেছে সেটা ডাহা মিথ্যে কথা। তাছাড়া ফিরহাদ হাকিম খুব নোংরা ধরনের সাম্প্রদায়িক, কারণ 4 বার, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নোংরা সাম্প্রদায়িক কথা বলেছে। আমি এটা বারবার বিভিন্ন চ্যানেলে এবং পোর্টালে বলেছি। প্রথমবার বলল খিদিরপুরে গিয়ে একটা মুসলিম অধ্যুষিত পাড়ায় গিয়ে বলল, বাবা এ তো মিনি পাকিস্তান, কি আনন্দ, এ তো মিনি পাকিস্তান। মানে এটা বলে মুসলমানদের অপমান করা হলো, কারণ ওই এতে বলা হলো যে মুসলমানরা যারা আছে, ভারতীয় মুসলমানরা, তারা সবাই পাকিস্তানের সমর্থক। দ্বিতীয়টা হচ্ছে সংখ্যালঘুরা সংখ্যাগুরু হয়ে যাবে। তারপরে চতুর্থ একটা কি বলেছে, সকলকে উর্দু শিখতে হবে। উর্দু কেন শিখতে হবে? দ্বিতীয়টা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, একটু বাদেই হয়তো মনে পড়বে। তো উর্দু কেন শিখতে হবে, কারণ মাথায় এলো না আর কি। এই হচ্ছে পরিস্থিতি। এই হচ্ছে কলকাতার মেয়র। কলকাতায় এই প্রথম মুসলমান মেয়র হলো 1946 সালের পরে। 1946 সালে SN উসমান ছিল, যে কলকাতার দাঙ্গার অন্যতম হোতা ছিল। তারপরেই ফিরহাদ হাকিম হলো, এবং ফিরহাদ হাকিমের চেহারা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। কদিন আগে আপনি যে বঙ্গ বিজেপির পার্ট টাইম সভাপতি যে আপনি বক্তব্য করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ বলেছেন যে এগুলো বিজেপির শীতকালের সার্কাস, এই ধরনের তাদের যে ভেতরে দুর্বলতা রয়েছে তাই বহিঃপ্রকাশ হয়েছে। কুণাল ঘোষ এর আগে একদিন একটা জেলের গাড়িতে উঠতে উঠতে বলেছিল যে সারদার যত টাকা চুরি গেছে, সমস্ত টাকা মমতার বাড়িতে আছে।
তো কুণাল ঘোষের ওই কথাটা বিশ্বাস করব না এই কথাটা বিশ্বাস করব? বিশ্বাস করতে হলে দুটো করাই ভালো, আর তা নাহলে দুটোই মিথ্যে। আর যদি একটা সত্যি হয় একটা মিথ্যে, তাহলে তো তার বিশ্বাসযোগ্যতাই নেই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।